গণভোটের ইস্যুতে একমত রাজনৈতিক দলগুলো, তবে সেই ভোটটা কখন হবে, নির্বাচনের আগে নাকি নির্বাচনের সাথে, এই নিয়ে আরো অনেক মত দ্বিমত আছে, অনেক প্রশ্ন আছে। এবং প্রশ্ন থেকে মনে হলো যে নির্বাচনের প্রশ্ন আসলে কয়টা হবে, একটা না দুইটা, এরকম আরো অনেক জটিল সমস্যা রয়েছে। সেই সমস্যাগুলোর সমাধান খুঁজবো আজ মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশে। সেই সাথে থাকবে রাজনীতির আরো খুঁটিনাটি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রিশাদ হাসান, দেখছেন নিউজ 24। এবং আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে উপস্থিত আছেন, আমি একটু আমার ডান পাশ থেকে পরিচয় করে দিতে চাই। আমার ডান পাশে রয়েছে ফারুক হাসান, মুখপাত্র ও সিনিয়র সহসভাপতি, গণ অধিকার পরিষদ। এছাড়া আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন কৃষিবিদ হাসান জাফির তুহিন, সভাপতি, জাতীয়তাবাদী কৃষক দল। এবং আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন সালেউদ্দিন সিফাত, যুগ্ম সদস্য সচিব, এনসিপি। আপনাদের তিনজনকে স্বাগত আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। যেহেতু বলছিলাম যে আসলে গণভোট নিয়ে অনেক মত দ্বিমত আছে, তাই আজকে আমরা আমাদের যে আলোচনার বিষয় সেটিও নির্ধারণ করছে গণভোটে মত দ্বিমত। আমি একটু প্রথমেই আপনাদের কাছে আসতে চাই। প্রথমে আসবো একটু ফারুক হাসান আপনার কাছে। দুটি প্রশ্নের উপর কি গণভোট হতে পারে, ফারুক হাসান? ধন্যবাদ আপনাকে। দেখুন, দীর্ঘ প্রায় 2 মাস জাতীয় ঐক্যমত্য কমিশনে আমাদের যে দীর্ঘদিনের আলোচনা, এই আলোচনার একবার চূড়ান্ত পর্যায়ে আমরা রয়েছি। আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক বোধহয় এখনো চলমান রয়েছে। আজকেই বোধহয় লাস্ট মিটিং জাতীয় ঐক্যমত্য কমিশনের, যতটুকু আমরা জানতে পেরেছি। তো আজকেই হয়তোবা চূড়ান্ত সিদ্ধান্তে জাতীয় ঐক্যমত্য কমিশন পৌঁছাবে। এখন যে ইস্যুটি গত মিটিংয়ে মানে একটা আনসেটেল অবস্থার মধ্যে ছিল, যে 84টা প্রপোজালের মধ্যে মোটা দাগে নোট অফ ডিসেন্ট সহ এই প্রপোজালগুলো আসলে কিভাবে বাস্তবায়ন হবে, কোন প্রক্রিয়ায় এটা বাস্তবায়ন করা যাবে, সেটা নিয়ে মোটামুটি একটা মতবিরোধ বা একটা বিপরীতমুখী অবস্থান রাজনৈতিক দলগুলোর মধ্যে ছিল। তো সেই জায়গা থেকে আমরা মনে করি সর্বশেষ রাজনৈতিক দলগুলোর যে এই অবস্থার মধ্যে যেটা তাদের পজিশন, সেটা একবারই খুব কাছাকাছি, খুব একটা ডিস্টেন্স নেই। গণমাধ্যমে জাতীয় ঐক্যমত্য কমিশন যে বিষয়টি প্লেস করেছে ইতিমধ্যে, যে গণভোট কোন প্রক্রিয়ার মধ্যে হবে, কিভাবে হবে। গণভোটের বিষয়ে বিএনপি, জামাত, গণ অধিকার, এনসিপি সহ প্রত্যেকটি রাজনৈতিক দল একমত। তবে এখানে বিএনপির বক্তব্য হচ্ছে বিএনপি গণভোট এবং জাতীয় নির্বাচনের ভোট একই দিনে চাই। জামাত ইসলামের বক্তব্য হচ্ছে তারা একদিন আগে হলেও, জাতীয় নির্বাচনের একদিন আগে হলেও গণভোটটা চাই, মানে একদিন আগে হলেও তারা চায় আসলে ডিসেম্বরের মধ্যেই যেন আসলে ডিসেম্বর হোয়াটএভার, মানে তারা জাতীয় নির্বাচনের আগেই গণভোটের ভোটটি চায়। আর আমাদের বক্তব্য একই দিনে হলেও আমাদের খুব একটা আপত্তি নেই, তবে আমাদের বেশ কিছু প্রশ্ন রয়েছে এখানে। এখন দেখেন, বাংলাদেশের ইতিহাসে মোটা দাগে 3 বার গণভোট হয়েছে। 1977 সালে একটা, 1985 সালে একবার এবং 91 সালে একবার। 77-85 হয়েছে আপনার সামরিক শাসনকে বৈধতা দেওয়ার জন্য। 91 যে গণভোটটি হয়েছিল সেটা হচ্ছে আপনার আমরা প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে ওয়েস্টমিনস্টার সিস্টেম বা সংসদীয় যে মানে আপনার নির্বাচন ব্যবস্থা বা আপনার সেই নির্বাচনী ব্যবস্থায় ওয়ান কাইন্ড অফ কোয়েশ্চেন মার্ক, মানে আপনি জনগণের কাছে একটা নির্দিষ্ট এজেন্ডার আলোকে কোয়েশ্চেন মার্ক থ্রো করবেন যে এই বিষয়ে আপনারা পক্ষে না বিপক্ষে, ইয়েস অর নো। এখন এখানে দেখেন, জাতীয় ঐক্যমত্য কমিশন বলছে যে আমরা 2টো প্রশ্ন ব্যালট পেপারে রাখবো। একটা হচ্ছে যে সকল বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে পৌঁছাতে পেরেছে সেসব বিষয়ে একটা প্রশ্ন থাকবে, আর একটা বিষয় হচ্ছে নোট অফ ডিসেন্ট। এই জায়গাতে হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম ক্রিয়েট হবে। যেমন ধরেন, নোট অফ ডিসেন্ট এখন পর্যন্ত মোটা দাগে 8 থেকে 9টা প্রপোজালের উপরে রয়েছে। বিএনপির নোট অফ ডিসেন্ট বোধহয় খুব সম্ভবত 9টার উপরে, জামাতের বোধহয় 7টা না 8টার উপরে, আমাদেরও বেশ কয়েকটার উপরে। এখন দেখেন, আপনি যে ভোটারের কাছে এই নোট অফ ডিসেন্টের উপরে প্রশ্নটা থ্রো করবেন, এখন দেখেন ওই ভোটার যদি বিএনপি মাইন্ডেড হয় তাহলে ওই 9টার পক্ষে সে ভোট দিবে। আবার ধরুন ওই ভোটার যদি জামাত মাইন্ডেড হয় তাহলে ওই 9টা প্রশ্নের উপরে সে কিন্তু একমত হতে পারছে না, আবার দ্বিমত হতে পারছে না, কারণ সেই 9টার মধ্যে 8টাতে একমত বা 7টাতে একমত, বাট 2টোতে একমত না। যেমন ধরুন পিআরের প্রশ্ন, পিআরে আবার জামাত একমত, বিএনপির পক্ষের যারা ভোটার বা সমর্থক তারাও তো ভোট দেবে, তারা কিন্তু পিআরের বিরুদ্ধে। তো এই জায়গাতে বড় ধরনের একটা গলদ তৈরি হবে। এখন জাতীয় ঐক্যমত্য কমিশন এই যে 2টো কোয়েশ্চেন মানে সেট করার যে সিদ্ধান্তটা ইতিমধ্যে তারা নীতিগতভাবে নিয়েছেন, এটা কিভাবে নিলেন, কোন অ্যাঙ্গেল থেকে নিলেন, কোন মানে আসলে মানে বিবেচনায় নিলেন, আই ডোন্ট নো। এখানে একটা বড় ধরনের সমস্যা ক্রিয়েট করবে বলে আমি মনে করি। কারণ এখানে ধন্যবাদ। আপনার কাছে আসবো আবারও এই বিষয় নিয়ে। কৃষিবিদ হাসান জাফির, একটু আপনার কাছে আসি। সাংবিধানিক আদর্শে গণভোটের যে পরামর্শ দেওয়া হয়েছে এবং ব্যালটে বলা হচ্ছে যে 2টো প্রশ্নের কথা রাখা হবে, যেটি ফারুকও বললেন। 2টো প্রশ্নে কি আসলে রাজনৈতিক দলের অংশ হিসেবে আপনি কি মনে করেন, এটার সাথে কি বিএনপি একমত হবে? আমি
ওই ফারুক হাসানের বক্তব্য থেকে আমি আসি আর কি, ধারাবাহিকতা রক্ষা করার জন্য। উনি বলছেন যে এখানে বেশ কয়েকটি বিষয় আমার হয় ওরকম জরুরি কিছু না, 7টা 9টা যে প্রস্তাব রয়েছে বিষয়টা এরকম না আর কি। আমরা আজ থেকে কয়েক মাস আগে যখন জাতীয় ঐক্যমত কমিশন মিটিং শুরু হয়, অধিকাংশ ক্ষেত্রে কিন্তু মানে দলগুলোর ভিন্ন মত ছিল, কিন্তু একটা জিনিস মানে সুখকর যে অধিকাংশ ক্ষেত্রে বেসিক পয়েন্টগুলোতে প্রায় বড় দলগুলো বা অধিকাংশ দলই কিন্তু কাছাকাছি চলে এসেছে। এখন আমি যেটা সর্বশেষ জানলাম যে এখন এই যে আমাদের গণভোট এটা কবে হবে, টাইমিং নিয়ে সমস্যা হচ্ছে। আমাদের দল বা বিএনপি বলছে যে এটা নির্বাচনের দিনই আলাদা একটি ব্যালটে থাকুক, কোনো কোনো দল আগেই চাচ্ছে। এটা তো তা একটা জিনিস দেখেন, বাস্তবতা হচ্ছে বাংলাদেশে যে কোনো একটা ভোট আয়োজন করতে গেলে কত মানে ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট, কত টাকা খরচ হতে পারে, এগুলো বিষয়টা বিবেচনা করতে হবে। এমনি গত 1 বছরে 14 মাসে দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ অবস্থা, আপনারা জানেন যে কোনো নতুন ইনভেস্টমেন্ট নেই, সেগুলো কনসিডার করতে হবে। হ্যাঁ, আমরা আমাদের যার যার দলের ইগো বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা পিছিয়ে যাবো তা না। তো একটা দুটো নির্বাচন আয়োজন করা খুব কঠিন হবে। সেক্ষেত্রে আমাদের দল তো বলেছে যে একটি ভোটের মধ্যে ওই দিনকেই সবই করা হলো কি আমরা এই আইন করতে চাই। বিষয়টা এরকম যে সবগুলো দল একমত হয়ে যে 5টা 7টা 10টা পরিবর্তন আসে, মৌলিক রাষ্ট্রের মৌলিক পরিবর্তন হবে, তার পক্ষে না বিপক্ষে হা বা না ভোট যেটা বলে আমরা বলে থাকি সেটি হবে। তো সেটা তো আমরা ওই নির্বাচন দিন করলেই মনে হয় ভালো হয়, এটা আমাদের দল থেকে বলা হয়েছে। আর উনি যেটা বললেন আমি এটা একদম শিওর না যে 7টা 8টা 9টাতে তো জরুরিলতা, তাহলে ঐক্যমত কমিশন জরুরি করতে পারেনি না। আমার যে মূল প্রশ্নটি ছিল যে বলা হচ্ছে যে ব্যালটে দুটো প্রশ্ন রাখা হবে, একটি হচ্ছে যে 84টা বিষয়ে সকল রাজনৈতিক দল ঐক্যমত্যে পৌঁছেছে সেই জিনিসগুলো বাস্তবায়ন আপনি চান কিনা, আর দ্বিতীয়টি হচ্ছে যে যেই বিষয়গুলোতে বিভিন্ন রাজনৈতিক দল নোট অফ ডিসেন্ট দিয়েছেন সেই বিষয়গুলোকে আপনারা আসলে বাস্তবায়ন চান কিনা, যেটি আসলে জনগণই চূড়ান্ত রায়টা দেবেন, সেটার প্রেক্ষিতে আসলে সেই রাজনৈতিক দলগুলোকে সরাসরি সেই পরবর্তীতে যেভাবে এটি বাস্তবায়নের বিষয় সেটি আসলে বাস্তবায়ন করতে হবে। তো এই নোট অফ ডিসেন্ট এবং একই সঙ্গে আরও একটি প্রশ্ন, একই ব্যালটে গণভোটের ক্ষেত্রে দুটো প্রশ্ন রাখার ক্ষেত্রে বিএনপির কোনো জটিলতা আছে কিনা বা সেখানে বিএনপির কোনো দ্বিমত আছে কিনা? না, আমি আসলে বিএনপি এগুলো একদম যারা আমাদের দায়িত্বশীল তারাই বলতে পারবে, আমি একেবারে খুঁটিনাটি ভিতরে এটা বলতে পারবো না। তো আমি যতটা জানি যেগুলো বিষয়ে আমরা ঐক্যমত হব সেই বিষয়ের উপর ভোট হবে, যে মানে আমাদের কনস্টিটিউশনের কোনো পরিবর্তন অথবা দেশের স্ট্রাকচার কোনো পরিবর্তন যেটার জন্য গণভোট প্রয়োজন হয়। যেরকম 91 সালে ভোট হয়েছে যে আমরা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্টে থাকবো না পার্লামেন্টের ফর্ম অফ গভর্নমেন্টে থাকবো, বেসিক পরিবর্তন যেহেতু এইগুলোর জন্য, শুধু বেসিক পরিবর্তনের জন্য তো গণভোট একটি শক্তিশালী বিষয়। দেশের জনগণ কী চায়, এটা চায় কি চায় না। তাছাড়া আপনি যত জটিল করে ফেলেন বাংলাদেশের মানে শিক্ষা অশিক্ষা, বিভিন্ন কম শিক্ষা বেশি শিক্ষা বিভিন্ন বিষয় আছে না, এই যে গণভোটের মধ্যে যদি আপনি ইলেকশনের মধ্যে যদি এত জটিল প্রশ্ন আপনি ব্যালটে দিয়ে দেন, এটা তো জটিল হয়ে যাবে। তার মানে হচ্ছে নোট অফ ডিসেন্টের বিষয়টা হচ্ছে একটা মানে প্রশ্ন হিসেবে খুব জটিল। মনে হয় না যে মানে একটি প্রশ্নেই আসলে বিএনপি খুশি থাকতে পারে। আমরা জাতীয় ঐক্যমত কমিশন অধিকাংশ দলের সাথে আলাপ করে আমরা 5টি মৌলিক পরিবর্তন চাই। এইটা মৌলিক পরিবর্তন বাংলাদেশের জনগণ চায় কি না চায়, হা না ভোট, এটাই হওয়া স্বাভাবিক আমার মনে হয়। যে এভাবে আগাচ্ছে হয়তো ফারুক সাহেব। ধন্যবাদ, আপনার কাছে আসবো। সালাউদ্দিন সিফাত, আপনার কথা একটু শুনি যে দুটো প্রশ্নের গণভোট হতে পারে কিনা। জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং আপনার সাথে এবং আমাদের সাথে যারা বিজ্ঞ আলোচকবৃন্দ আছেন এবং যারা দর্শক শ্রোতা আছেন, আপনার মধ্য দিয়ে তাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা। প্রথমত একটা জিনিস খেয়াল করতে হবে যে আমরা আমাদের পজিশনটা, আমরা এনসিপির পজিশনটা আমি প্রথমে ব্যক্ত করি। অনেকদিন ধরে আলাপ আলোচনা চলছে, আমরা আমাদের প্রস্তাবনা দিয়েছি যে আগে প্রথমে একটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে এবং এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশের মধ্যে আপনি গণভোটের যে প্রভিশন সেটা আপনি উল্লেখ করবেন এবং হচ্ছে গণভোট পরবর্তী সময়ে যে আমরা সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কাম যে পার্লামেন্ট, এইটার কথা উল্লেখ থাকতে হবে। এটা কেন বলছি, এটার কারণ হচ্ছে এই যে গণভোটটা কিন্তু আসলে এবারে যে গণভোটটা হচ্ছে এটা কিন্তু আমরা সংবিধানের 142 নং অনুচ্ছেদে যে গণভোটের কথা বলি জানতে পারি সেটা হচ্ছে ডিফারেন্ট। কারণ এবারে গণভোটটা হচ্ছে বেসিক্যালি কনস্টিটিউয়েন্ট মেকিং, একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার যারা আছে এরকম একটা গণভোট। কারণ আপনি এই গণভোটের মধ্য দিয়ে যে ম্যান্ডেটটা আপনি পাবেন সেটাকে কিন্তু পরবর্তী যে পার্লামেন্টটা আসছে সেই পার্লামেন্টটা কিন্তু কনস্টিটিউশনালাইজ করতে বাধ্য।
ফলে পরবর্তী পার্লামেন্টে গিয়ে কিন্তু এটা ঠিক হবে না যে আমরা ঐক্যমত কমিশনের যে বিষয়ে একমত হয়েছি সেগুলোকে আমরা কিভাবে লিগালাইজ করব। গণভোটের মধ্য দিয়েই কিন্তু সেগুলো লিগালাইজ হয়ে যাবে। পরবর্তী পার্লামেন্টের কাজ হচ্ছে সেগুলোকে কনস্টিটিউশনালাইজ করা। এখন গণভোটের দুইটা পোর্শন, আমরা উইথ ডিসেন্টও যাইতে পারি, উইদাউট ডিসেন্টও যাইতে পারি, কিন্তু যদি আমরা দুইটা জায়গাতেই যাই, অর্থাৎ উইথ ডিসেন্ট অ্যান্ড উইদাউট ডিসেন্ট, এই দুইটা জিনিসকে অমীমাংসিত রেখেই চলে যাই, তাহলে বিপদটা হবে যে জায়গায়, ধরেন বিএনপির তো অনেক জায়গায় ডিসেন্ট আছে, বিএনপি তো অনেক জায়গায় ডিসেন্ট করে দিয়ে আসছে, আর ধরেন অনেকগুলো পার্টি, বিশেষত জামাতের কিছু জায়গায় তাদের প্রস্তাবনা আছে। এখন গণভোটে গেলে, যেটা ফারুক ভাই বলেছেন, আমি একটু ইলাস্ট্রেট করি, তখন দেখা যাবে দলীয় স্বার্থের চিন্তা করে যারা ভোটার আছে, ফিক্সড ভোটার, তারা হয়তো জুলাই সনদটাতেই ভোট দিল না। তখন এইরকম একটা জটিলতা তৈরি হতে পারে, বিপদ তৈরি হতে পারে। তো সেই জায়গা থেকে আমি মনে করি আজকে যেহেতু আলোচনা চলছে, সামনে আরো আলোচনা চলা উচিত প্রয়োজনে, যদি প্রয়োজন মনে হয়, উইদাউট ডিসেন্টে আমরা কিভাবে যাইতে পারি, কোনো রকম ডিসেন্ট ছাড়া কিভাবে আমরা ওই গণভোটের প্রক্রিয়াতে অংশ নিতে পারি। এক্ষেত্রে আমরা বিশেষত বিএনপির ক্ষেত্রে বলা হচ্ছে যে তারা পিআর চাচ্ছে না, পিআর পদ্ধতিতে, কিন্তু আমরা কিন্তু এটা মিডল গ্রাউন্ড বলছি। জামাত ইসলামী বলছে 2 কক্ষে পিআর লাগবে, আমরা বলছি কিন্তু শুধুমাত্র উচ্চ কক্ষে পিআর দিলেই হচ্ছে। কেন? উচ্চ কক্ষে পিআরের মধ্য দিয়ে আপনি তার যে পাওয়ারটা আছে, নিম্ন কক্ষ যে পাওয়ারটা এক্সারসাইজ করে, সেখানে আপনি চেক অ্যান্ড ব্যালেন্স নিয়ে আসতে পারবেন। তো আপনি যদি শুধুমাত্র উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে এগিয়ে যেতে চান, তাহলে পরবর্তীতে আই গেস অ্যান্ড আই হোপ যে আমরা উইদাউট ডিসেন্ট এটা দিয়ে যেতে পারি। এর সঙ্গে আমি আপনাকে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু প্রথম থেকেই ফ্রম দ্য ভেরি বিগিনিং আমরা কিন্তু এই জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে সবচেয়ে বেশি অ্যাক্টিভিজম করেছি। এবং এই গণভোটের কথা যদিও প্রথমে অনেকেই বলেছে, বাংলাদেশের বহু সংবিধান বিশেষজ্ঞ, বহু প্রথিতযশা আইনবিদ, যে গণভোট কেমনে সম্ভব, 1972 সালের সংবিধানের ধারাবাহিকতা নষ্ট হয়ে যাবে। এই গণভোট প্রশ্নে, গণপরিষদের প্রশ্নে এখন আমরা যে ফর্মুলা দেখিয়েছি, আমরা কিন্তু সেইভাবে এগোচ্ছি। আমরা কিন্তু প্রথম থেকেই বলেছি যে সংসদ, পরবর্তী সংসদ নির্বাচনের মধ্য দিয়ে যে সংসদটা গঠিত হবে, সেটা একই সাথে কনস্টিটিউশন অ্যাসেম্বলির কাজ করতে পারে, কনস্টিটিউশন অ্যাসেম্বলি প্লাস পার্লামেন্ট। এখন কিন্তু আমরা সেদিকেই অগ্রসর হচ্ছি। সো রাজনীতিকে যদি আপনি ধরেন যে একটা পলিসি মেকিং বডির জায়গা থেকে, যে একটা রাজনৈতিক দল বা প্রতিষ্ঠান হবে পলিসি মেকিং বডি, সেই জায়গা থেকে বলবো যে আমরা কোয়াইট সাকসেসফুল এখন পর্যন্ত। তো আমরা আই হোপ যে আমরা এই ট্র্যাক, আমি প্রশ্নটা আবার আপনাকে করতে চাই, সেটি হলো যে যে গণভোটের আয়োজন করতে যাচ্ছে বা যেটি নিয়ে এখন বেশ আলোচনা হচ্ছে, সেই গণভোটের সিদ্ধান্তে সকল রাজনৈতিক দল আসা বা একমত হওয়াটাকে কি আপনারা আপনাদের রাজনৈতিক সাফল্য মনে করেন কিনা? অবশ্যই আমরা আমাদের রাজনৈতিক সাফল্য মনে করি, কারণ আমরা এই বিষয়ে আমরা অনেক দিন ধরে অ্যাক্টিভিজম করে আসছি। যখন এমনকি অনেক লোক বলেছে যে গণভোটের মধ্য দিয়ে এই ধরনের পরিবর্তন আনা যাবে না, বরং পরবর্তী পার্লামেন্টই ঠিক করবে যে সংবিধানে কোন জিনিসগুলো ইনক্লুডেড হবে কি হবে না, কিন্তু আমরা তখন থেকেই কিন্তু, শুধু আমরা না, আমাদের সাথে অনেকগুলো রাজনৈতিক দল উদ্যোগ আছে, বিশেষত গণ অধিকার পরিষদও বলেছে, অনেক সময় জামাত ইসলামীও বলেছে, ইভেন তরুণদের যে সকল উদ্যোগগুলো দেখেছে তারা কিন্তু বারবার বলেছে। সো এই যে গণভোটের কথা কিংবা গণপরিষদ নির্বাচনের কথা, গণপরিষদ নির্বাচন কাম পার্লামেন্ট, এটার কথা কিন্তু আমরা অনেক দিন ধরে বলে আসছি। এবং আমরা, আপনি জানেন যে জুলাই সনদটাকে কিভাবে বাস্তবায়ন করা যায় তার দাবিতে 64টি জেলাতে কিন্তু আমরা ভ্রমণ করেছি। ফলে ইয়েস, যদি আপনি এই পলিটিক্সটাকে দেখেন যে পলিটিক্স অফ পলিসি, তাহলে অবশ্যই আমরা এই জায়গা থেকে কোয়াইট সাকসেসফুল। অনেক ধন্যবাদ। আমি একটু আরেকবার কৃষিবিদ হাসান জাফির আপনার কাছে আসব, একটু বলবেন যে নোট অফ ডিসেন্ট ইস্যুতে আপনি বলছিলেন নোট অফ ডিসেন্ট আসলে রাখা হবে কি হবে না, সেটির একটা সুপারিশ এসেছে। রাজনৈতিক দলগুলো কি আসলে নোট অফ ডিসেন্টের ব্যাপারে একমত হবেন, বা সিফাত যেরকম বললেন যে আসলে উইদাউট ডিসেন্ট আসলে যাওয়া যায় কিনা, এরকম কোনো প্রক্রিয়া হতে পারে কিনা? হ্যাঁ, আমি ওই আমাদের এনসিপিটাতে সিফাতের কথা ধরেই কথা বলি একটু আর কি, তারপরে আপনার কথা যাচ্ছি। সেটা ও বলছে সাকসেস তারা হচ্ছে, তারা যেসব প্রস্তাবগুলো দিয়েছিল হয়তো অধিকাংশ এখন বাস্তবায়নের পক্ষে, ভালো হয়, তার একটা থাকা ভালো, সাকসেসের একটা আছে, উচ্ছ্বাস আছে। আমি বলবো আমাদের উচ্ছ্বাস আরও বেশি। আমাদের দল একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, বরাবরই প্রতিষ্ঠার পড়তে লিবারেল ডেমোক্রেটিক পার্টি, একটা সহনশীল গণতান্ত্রিক দল। আমরা যে প্রস্তাবগুলো নিয়ে আমাদের দলের মধ্যে আলাপ আলোচনা করে একদম হাই ফোরাম, দলের স্ট্যান্ডিং কমিটি যে তাদের সিদ্ধান্ত অনুসারে আমাদের প্রতিনিধিরা এই জাতীয় কমিশনে তারা ঢুকেছিল। তারা প্রথমে যে আলোচনা শুরু করেছিল, অধিকাংশ ক্ষেত্রেই অন্য অন্য দল, এনসিপি সহ অন্য অন্য যারা আছে, তাদের অনেকগুলো প্রস্তাব তারা 2 মাসে বুঝতে পেরেছে এটা হয়তো বাস্তবসম্মত, এটা ভালো, তারা মেনে নিয়েছে। তা আমাদের গণতন্ত্রের সৌন্দর্য তো এখানেই। আমি আমার মতটাকে ওখানে প্রাধান্য দিব, তাহলে গণতন্ত্র হোঁচট খাবে। তো আমরা মনে করি আমরা যে কোনো সময় দলের স্বার্থে, দেশের স্বার্থে, দেশের ভালোর স্বার্থে বরাবরই বিএনপি একেবারে প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে মূল পয়েন্টে দেখা যাচ্ছে আমাদের দলের কনস্টিটিউশনে নাই। যেমন পার্লামেন্ট ফ্রন্ট অফ গভর্নমেন্ট কিন্তু আমাদের আওয়ামী লীগের ছিল, আওয়ামী লীগের তাদের পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট, প্রধানমন্ত্রী শাসিত সরকার এবং আমরা পরিস্থিতির কারণে সেটা চেঞ্জ করে ফেলেছি। আমাদের দলের আদর্শ ছিল না, আমাদের প্রেসিডেন্ট ফর্ম অফ গভর্নমেন্ট ছিল। এখন
আমরা আজ থেকে 2 মাস আগে জাতীয় ঐক্যমত্য কমিশন আমাদের প্রতিনিধিরা যেসব যুক্তি এবং প্রস্তাব উত্থাপন করেছিল, আমরা জানি, আপনারাও জানেন যে অনেকগুলো পয়েন্ট থেকে তারা সরে এসেছে। আমাদের মনে হয়েছে যারা অন্য অন্য দল যা বলছে তাদের মধ্যে যুক্তিসঙ্গত বিষয় আছে, সেগুলোর জন্য আমরা সরে এসেছি। অধিকাংশ দাবি আমরা এখন মানার পথে। আজ থেকে 15 দিন আগে আমাদের, তার মানে আপনারা আসলে রাজনৈতিক যে উদারনীতি সেটিকে আসলে উদারনীতি অবলম্বন এটা বরাবরই করছেন, করে থাকে, এটা ভালো, সেটা বলতে চাই। এটা হচ্ছে ভালো কথা। এটা যে দল তারা প্রস্তাব দিয়েছিল তাদেরগুলো যদি বাস্তবায়ন হয় তারা উচ্ছ্বাস প্রকাশ করবে, সমস্যা নেই। আমরা উচ্ছ্বাস প্রকাশ করি এইভাবে যে আমরা যে কোনো দলের ভালো প্রস্তাব মেনে নিতে আমরা সবসময় প্রস্তুত। এটি হচ্ছে আমাদের দলের সৌন্দর্য। জি, আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আপনার দ্বিতীয় প্রশ্নের যে উত্তরটি সেটি আমরা নেব, কিন্তু তার আগে আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে চাই। বিরতির পর যখন ফিরবো তখন আমাদের এই আলোচনা অব্যাহত থাকবে। নিউজ 24 এর সঙ্গে থাকুন। গণভোটে মত দ্বিমত নিয়ে চলছে আমাদের আলোচনা। দেখছেন নিউজ 24, চলছে মধুমতি ব্যাংক নতুন বাংলাদেশ। আপনার সঙ্গে আছে রিশাদ হাসান, এবং আমরা যেই প্রশ্নে ছিলাম নোট অফ ডিসেন্ট ইস্যুতে যেই ভোটের কথা বলা হচ্ছে, গণভোটের কথা বলা হচ্ছে, সেই প্রশ্নটাও রাখা হবে। সেই প্রশ্নে আপনার কাছে ছিলাম জাফর তুহিন। নোট অফ ডিসেন্ট তো কোনো একটা বিষয়ে আমার যদি মতামত ভিন্ন থাকে আমি নোট অফ ডিসেন্ট পারি, এটা নিয়ে তো আর গণভোটে যাওয়ার কোনো কারণ নেই। কারণ প্রত্যেকটা দলই কোনো কম বেশি নোট অফ ডিসেন্ট দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাবগুলো এসেছে, তা সেগুলো তো গণভোটকে তো বলা হচ্ছে এটা একটা গণরায়। তো তাহলে জনগণ যদি চায় যে নোট অফ ডিসেন্ট দেয়া যাবে না, কোনো একটা সিদ্ধান্তে থাকতে হবে, তাহলে আসলে বিএনপি কি করবে? বা যদি এটি আসলে থাকেই, মনে করেন সেটিতে আসলে রাজনৈতিক দলগুলোর সমস্যা কেন হবে? না, মনে করেন আমাদের জাতীয় ঐক্যমত্য কমিশন 20টা বিষয় নিয়ে আলোচনা করছে, তা ঘুরে ফিরে 20টা বিষয়ের উপরে সবগুলো দল কিন্তু কম বেশি নোট অফ ডিসেন্ট দিতে পারে, দিয়েছে সম্ভবত আমার মধ্যে। তা সবগুলো নোট অফ ডিসেন্ট তো আবার গণভোটে যেতে পারে না। তো এই সবগুলো নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে যেগুলো মোটামুটি দেশের জন্য মঙ্গল ভালো এবং কম নোট অফ ডিসেন্ট হয়েছে, সেগুলো গণভোটে নিয়ে আসা উচিত মনে হয়। নিয়ে এসে সেগুলো জনগণের রায় নিয়ে সেগুলো বাস্তবায়ন করার জন্য উদ্যোগ গ্রহণ করা যেতে পারে, আমার মতামত এটি। জি, ধন্যবাদ। ফারুক হাসান, একটু বলবেন যে গণভোট আসলে কখন হওয়া উচিত? ধন্যবাদ আপনাকে। বিএনপিটা আমরা জানি, সিফাতের বক্তব্য ধরে আমি যদি কয়েকটা বিষয় এখানে সামনে নিয়ে আসি। বর্তমান যে জাতীয় ঐক্যমত্য কমিশন, এই ঐক্যমত্য কমিশন আসলে খুশি করার কমিশনে পরিণত হয়েছে। মানে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রধানতম দায়িত্ব যেন রাজনৈতিক দলগুলোকে খুশি করা। যেমন ধরেন এই যে দুটো কোয়েশ্চেন মার্ক আগামী যে গণভোট, এই গণভোটে তারা যে দেওয়ার পরিকল্পনা করেছেন, ইটস এ অ্যাবসলিউটলি মানে রং ওয়ে। বিগত কোনো গণভোটে এরকম সেকেন্ড কিংবা ট্রিপল মানে কোয়েশ্চেন মার্ক দিয়ে এরকম কোনো গণভোট হয় নাই। আর গণভোটের সিস্টেমটা হচ্ছে একটা প্রশ্নের উপরে জনগণের হ্যাঁ অথবা না মতামত আপনি দেবেন, দ্যাট ইজ কল্ড রেফারেন্ডাম। এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশন, দেখেন সিফাত এখানে কি বললো, যে আমরা যা চেয়েছিলাম অবশেষে জাতীয় ঐক্যমত্য কমিশন সেটাই বাস্তবায়ন করতে যায়। দ্যাট মিনস এই জাতীয় ঐক্যমত্য কমিশন কিছুটা এনসিপিকে প্রাধান্য দিয়ে তাদের যে মতামত, তাদের যে চিন্তা, এটাকে বাস্তবায়নের চেষ্টা করছেন। আবার আরেক দিক দিয়ে দেখেন, এই যে একটি ব্যালট পেপারে দুটি কোয়েশ্চেন মার্ক দেওয়ার যে সিদ্ধান্ত, আই থিঙ্ক এটা বিএনপিকে অনেকটাই খুশি করার জন্য এই মানে সিদ্ধান্তটা জাতীয় ঐক্যমত্য কমিশন নিয়েছেন। কারণ বিএনপি তো এখন আসেন এই যে রেফারেন্ডাম যেটা হওয়ার কথা, রেফারেন্ডামের বিষয়ে প্রত্যেকটি রাজনৈতিক দল এক এবং ঐক্যমত, এখানে কিন্তু কোনো ভিন্নমত নেই। এখন প্রশ্নটা হচ্ছে এই যে রেফারেন্ডামটা হবে এটা কবে নাগাদ হবে, মানে ওই জাতীয় নির্বাচনের দিন নাকি আগে? এখানে একটা ভিন্নমত রয়েছে। এবং রেফারেন্ডামের যে কোয়েশ্চেন মার্ক, এটা আসলে কি হবে, দ্যাট ইজ দ্য মেইন ইস্যু এই মুহূর্তে। এখন এই জায়গাতে অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় ঐক্যমত্য কমিশন চাইলে এই পুরো প্রক্রিয়াটাকে একটা সিস্টেমের মধ্যে বা একটা ফর্মুলার মধ্যে নিয়ে আসতে পারতেন, বাট তারা সেই পথে কেন হাঁটছে না, আই ডোন্ট নো। এখন এই জাতীয় ঐক্যমত্য কমিশন যদি মনে করে থাকে যে আমরা খুশি করার রাজনীতি করব, যে বিভিন্ন রাজনৈতিক দলকে খুশি করে মোটা দাগে একটা যেন তেন ভাবে এটাকে ধামাচাপা দেওয়া বা একটা সেটেলমেন্টে যাওয়া যাতে কোনো মতে করে একটা নির্বাচন পার করতে পারে, তাহলে তো এটা জাতি তথা এই যে প্রায় 1400-1500 মানুষ জীবন দিলেন, এদের সাথে প্রতারণা করা শামিল একবার পরিষ্কারভাবে। ঐক্যমত্য কমিশন শুরু থেকে আমি দেখছি, যেহেতু আমি এখানে প্রতিনিধি হিসাবে প্রত্যেকটা মিটিংয়ে অ্যাটেন্ড মানে বিগত সময় করেছি, যে যখন এই যে দল চাপ দেয়, এই চাপ এবং তাপের কাছে তারা হেলে পড়ে যায়।
নতি স্বীকার করে মাথা নত করে ফেলে। ভাই আপনাকে তো নতি স্বীকার করা, মাথা নত করার কোনো প্রয়োজন নেই। আপনাকে কারা দায়িত্ব দিয়েছে? কোনো রাজনৈতিক দল, কোনো ব্যক্তি গোষ্ঠী দেয় নাই। আপনি 1400 শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে এই জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারে বসছেন। সুতরাং জাতির কি প্রত্যাশা, জাতি কি চাই, জনগণ কি চাই, দ্যাট ইজ দ্য মেইন কনসার্ন আপনার হওয়া উচিত। কিন্তু আপনি জনগণের কোনো কনসার্ন না নিয়ে, বা জনগণের যে দায়বদ্ধতার জায়গা বা জনগণের যে প্রত্যাশা ডিমান্ডের জায়গা, সেখানে আপনার কোনো কনসার্ন নেই। আপনার কনসার্নটা কি? যে কোন রাজনৈতিক দল কি চাপ দিচ্ছে, কোন দিকে তাপ দিচ্ছে, কিভাবে তারা আমাদের নিয়ে ভাবছে, বা আমাদের নিয়ে তাদের মানে কোনোভাবে তারা বিরাট ভাজন হচ্ছেন ইত্যাদি। এই বিষয়গুলো নিয়ে যতটা না এই জাতীয় ঐক্যমত্য কমিশন আসলে উদ্গ্রীব, ঠিক ততটাই তারা এই যে এজেন্ডাগুলো বাস্তবায়ন করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া নিয়ে তারা খুব একটা কনসার্ন না। এই জন্য আমি বারবার বলছি যে জাতীয় ঐক্যমত্য কমিশন এখন খুশি করার কমিশনে পরিণত হয়েছে, একবারে পরিষ্কার। এখন আমাদের একবার স্ট্রেট ফরওয়ার্ড কথা ভাই, এই যে তারা দুটি কোয়েশ্চেন মার্ক দেওয়ার বিধানটি ইতিমধ্যে যুক্ত করার একটা নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, এটা করতে গেলে আমি মনে করি এটা বড় ধরনের ব্লান্ডার হয়ে যাবে, একবারে ব্লান্ডার। কারণ এখানে আপনি দুটো বিষয় কিভাবে নিয়ে আসবেন? রেফারেন্ডাম কখনোই কোনো প্রপোজাল হতে পারে না, ইটস এ কোয়েশ্চেন মার্ক। আপনাকে নির্দিষ্ট একটা বিষয়ের উপরে জনগণের ইয়েস অর নো এই মতামত দিতে হবে, যে এই বিষয়ের উপরে জনগণ আপনারা কি মনে করেন, আপনাকে পক্ষে না বিপক্ষে। আর আপনি এখানে একটা প্রপোজাল আকারে 2, 4, 8, 10টা বিষয় নিয়ে আসবেন, এখানে দুটো মোটা দাগে কোয়েশ্চেন মার্ক দিবেন, এখানে জনগণ তো একটা মানে গোলক ধাঁধার মধ্যে পড়ে যাবে। এখানে আমি বারবার বলছি যে এই কোয়েশ্চেন মার্ক দুটো দেওয়ার একটাই কারণ যে বিএনপিকে অনেকটাই খুশি করা। বিএনপি যেহেতু অধিকাংশ বিষয়ে তাদের নোট অফ ডিসেন্ট রয়েছে, বিএনপির এই নোট অফ ডিসেন্টের বিষয়গুলো যাতে তারা একটা বৈধ প্রক্রিয়ার মাধ্যমে এই সিস্টেমের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারে, এই জন্যই কমিশন এই ফর্মুলা, মানে এটা একটা নতুন ফর্মুলা, একবার ডিফারেন্ট। মানে বাংলাদেশের ইতিহাসে অতীতে 3টা রেফারেন্ডাম হয়েছে, কোন রেফারেন্ডামে এরকম ফর্মুলা মানে অ্যাপ্লাই হতে আমরা দেখি নাই। তো তারা নিয়ে আসছে, এখন এটা কিভাবে বাস্তবায়ন করবে তারা আসলে আমি জানি না। তো যাই হোক, এই বিষয়গুলো আমরা সামনে নিয়ে আসছি। এখন কথা হচ্ছে নির্বাচন নিয়ে অনেক কথা। আমার ভাই কৃষক দলের সভাপতি তিনিও বললেন যে একটা নির্বাচনের আগে আরেকটা নির্বাচন অনেক ব্যয়বহুল, সময় সাপেক্ষ ইত্যাদি। ভাই, ব্যয় তো হবেই। আপনি ভালো কিছু করতে গেলে আপনাকে সময় দিতে হবে, অর্থ ব্যয় হবে, এটার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে। আপনি যদি মনে করে থাকেন যে ওই বিগত সময়ে 12টা নির্বাচন হয়েছে, 3টা রেফারেন্ডাম হয়েছে, আমরা যেন তেন মার্কা একটা হুদা ওই রকিব কিংবা আওয়াল মার্কা নির্বাচন করব, ওই চান্স নেই। ওই হুদা, রকিব আর আওয়াল মার্কা নির্বাচনের জন্য হাজার হাজার মানুষ জীবন দেয় নাই, এই হাজার হাজার মানুষ রক্ত দেয় নাই, তাদের ওই হাত পা অঙ্গহানি করে নাই। সুতরাং আপনাকে ভাবতে হবে যে বিগত খাতা কলমে 12টা নির্বাচন হলেও জনগণের বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারি নাই। কেন? রাজনৈতিক দলগুলোর কারণে। এখন রাজনৈতিক দলগুলো যদি এই গণবিপ্লবের পরে বা গণঅভ্যুত্থানের পরে উদারতার পরিচয় না দিতে পারি, আবার যদি আমরা ওই পূর্বের যে সিস্টেম, পূর্বের যে পদ্ধতি, ওই পদ্ধতির আলোকে আরেকটা খাতা কলমের নির্বাচনের দিকে এগিয়ে যাই, তাহলে কিন্তু আমাদের খুব একবার কাছে মানে নিয়ার ফিউচারে আরো জীবন দেওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। আবার ধন্যবাদ। এই বিষয়ে ফারুক হাসান আপনার কাছে আবার আসবো। আমরা সালাউদ্দিন সিফাত আপনার কাছ থেকে শুনি, আসলে কি এই কমিশন আসলে রাজনৈতিক দলগুলোকে খুশি করার কমিশনে পরিণত হতে যাচ্ছে? কারণ আমি যদি আপনাকে ছোট্ট একটু রেফারেন্স হিসেবে বলি, সারা পৃথিবীতে 3000-এর বেশি এরকম গণভোট হয়েছে, এবং সেখানে হ্যাঁ ভোটের জয় সংখ্যা যদি আমি পার্সেন্টেজের হিসেবে যদি বলি, অন্তত 76% বেশি, এবং বাংলাদেশের ইতিহাসে কখনোই না ভোট জয়ী হয়নি, সবসময় হ্যাঁ ভোটই জয়ী হয়েছে। তো সেক্ষেত্রে আসলে এটি কি আসলে রাজনৈতিক দলগুলোকে খুশি করবার জন্য বা একটা পার্টিকুলার রাজনৈতিক দলকে খুশি করবার জন্য এই নির্বাচন কিনা? আসলে দেখেন, প্রথমত হচ্ছে ঐক্যমত কমিশনটা আমি এটাকে দেখতে চাই একটা কাইন্ড অফ, এটা যদি এটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি না, বাট এটা আসলে রোলটা হয়ে গেছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মতো। এখানে যেসব বিষয়ে আলাপ আলোচনা হয় এগুলো বেসিক্যালি কনস্টিটিউশন রিলেটেড, শাসন ব্যবস্থা রিলেটেড, এবং দেখা যায় যে পরবর্তীতে এটা বাস্তবায়ন নিয়ে আমরা কথা বলছি। তো ফলে এটা মানে ঐক্যমত আসার জন্য আমরা একটা কমিশন করেছি, বাট আমরা মনে হচ্ছে যে এটা আসলে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি টাইপ, এটা খুবই জরুরি ছিল, এবং এইটাকে অ্যাভয়েড করার, ইগনোর করার কোনো কারণ নাই, এটাকে ছোট করে দেখারও কোনো কারণ নাই। বাংলাদেশের সকল রাজনৈতিক দল এখানে বসে এগুলোর ডিসকাশন করেন। এখন কত হচ্ছে ঐক্যমত কমিশনকে আপনি কীভাবে দেখছেন? এখন ফারুক ভাই বললেন যে এনসিপি যা চেয়েছে তার মানে তাই হয়েছে, এটা আসলে আই ডোন্ট নো উনি এটা দিয়ে কী বোঝাতে চেয়েছেন। এনসিপি চেয়েছে সংস্কার। আচ্ছা ভাই, আপনি তো আপনার পয়েন্টটা বলেছেন। গণপরিষদ কখন হয়? গণপরিষদের একটাই কারণ, সেটা হচ্ছে নতুন সংবিধান প্রণয়নের জন্য। না, আপনি কি নতুন সংবিধান চান? আপনি আপনার শেষ করতে এই কোশ্চেনটা এই মুহূর্তে আপনারা কি চান? আপনি যদি আমার কথার মাঝখানে আর্গিউ করেন, দ্যাট ইজ নট মানে দ্য নর্মস, দ্যাট শুড নট বি দ্য নর্মস। আচ্ছা, আমরা তো এখন গণপরিষদ নিয়ে আলাপ করছি না, আমরা এখানে আলাপ করছি ঐক্যমত কমিশনের রোলটা নিয়ে। আমরা চেয়েছি সংস্কার হোক, ঐক্যমত কমিশনও চেয়েছে সংস্কার হোক, বিএনপিও তার 31 দফা রূপরেখাবদ্ধ সংস্কারের কথাই বলেছে। কারণ যদি সংস্কারের ব্যাপারে সবাই একমত হয়, এখানে তো এনসিপি না শুধু বিএনপিও তো সে ক্লেম করতে পারে যে আমি সংস্কার চেয়েছি, করতে পারে তো।
এটা নিয়ে তো মানে আলাদা করে এনসিপি যা আছে সেটা হয়েছে, এটা খুবই অন্যায্য কথাবার্তা। আর 2 নম্বর যে পয়েন্ট আছে সেটা হচ্ছে আমি ফারুক ভাইকে বলবো যে আপনি গণভোট অন্য দেশে, বাংলাদেশে যে 3টা যে গণভোটের কথা বলছেন তার সাথে এটা মিলালে চলবে না। ফার্স্ট অফ অল এই গণভোটটাকে আমরা এখানে প্রথমেই আমার আলোচনার শুরুতেই আমি বলেছি যেটা একটা কনস্টিটিউয়েন্ট গণভোট, অর্থাৎ এটার মধ্য দিয়ে কেন আমরা এই গণভোটের কেন আসলাম তার একটা কারণ আছে, তো প্রেক্ষাপট আছে। তো সেটা হচ্ছে আপনি এখন যদি পার্লামেন্টের মধ্য দিয়ে যে সকল সংশোধনীগুলো আনবেন সংবিধানে, ধরেন আমরা বলতেছি যে সংবিধানের 7 বি পরিবর্তন করব, সবাই মিলে ঐক্যমত হচ্ছে। আমরা বলছি যে সংবিধানে যে মূলনীতি আছে, ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, সেগুলোকে আমরা চেঞ্জ করব। এখন এগুলো চেঞ্জ করতে গেলে প্রবলেম কোথায় হবে? প্রবলেম হচ্ছে আমরা কেস জুরিসপ্রুডেন্সে আমরা পেয়েছি যে বেসিক স্ট্রাকচার নামে একটা ডক্ট্রিন আছে যেটাকে বলা হচ্ছে মৌলিক কাঠামো। তো যখনই আমরা এই পরিবর্তনগুলো আনবো সাথে সাথে কিন্তু সেটা মৌলিক কাঠামো যে ডক্ট্রিনটা সেটাকে অ্যাট্রাক্ট করবে। কিন্তু কোনো সংসদই বাংলাদেশের বর্তমান বিদ্যমান আইন অনুযায়ী কোনো সংসদ ব্যবস্থায় এমন কোনো অ্যামেন্ডমেন্ট আনতে পারবেন না সংবিধানের মধ্যে যেটা ওই বেসিক স্ট্রাকচারের পরিপন্থী। তো ফলে যাতে করে এই বেসিক স্ট্রাকচার ডক্ট্রিনটা অ্যাট্রাক্ট করা না যায়, ভবিষ্যতে যাতে এইটাকে কেউ কোর্টের মাধ্যমে চ্যালেঞ্জ করতে না পারে, এই কারণেই আমরা গণভোটের কথা বলছি। এই গণভোটের মধ্য দিয়ে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার তৈরি হবে, মানুষের পিপল যে এটার পক্ষে রায় দিয়েছে সেটা পরিস্ফুটিত হবে এবং সেটাকে পরবর্তী যে পার্লামেন্ট আছে কাম যেটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তারা সেটাকে কনস্টিটিউশনালাইজ করবে। এটার মানে এই না যে গণভোটে যে হ্যাঁ না ভোট হচ্ছে না কেন তাহলে আমি এই গণভোটে যাব না। দিস ইজ নট দ্যাট গণভোট। এটা সবার প্রথমে একদম পরিষ্কার ক্লিয়ার হইতে হবে, এই গণভোটটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট গণভোট। ফলে আপনি এখানে একমত না একমত কিছু না। আর দ্বিতীয় যেটা ভাই বলেছেন সহনশীলতার কথা, তো আসলে ওনার কথার মধ্যে দিয়ে এটাই প্রমাণিত হচ্ছে বিএনপি আসলে হ্যাঁ বিএনপির কাছেই মনে হচ্ছে যে আমরা সবাই নিয়ে যাচ্ছি যে ভাই আপনারা একমত হন, একমত হলে আমরা সব রেডি হয়ে যাই, আমরা তাহলে আমরা চলে যেতে পারি। সো আসলে এটা পাওয়ারটা আসলে ডাইনামিক্সটা কিভাবে কাজ করে ভাইয়ের কথার মধ্যে দিয়ে কিন্তু আমরা বুঝতে পারলাম যে আসলে সবাই যেরকম পাওয়ার ডাইনামিক্সটা এখানে অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সন্দেহ করে, এনসিপি কিংবা অন্যান্য দলের মাঝে আসলে ব্যাপারটা পাওয়ার ডাইনামিক্সটা কাজ করে কোথায় বা ঐক্যমত কমিশনের মধ্যে কিন্তু সেটা পরিস্ফুটিত হয়েছে। মোটা দাগে কথা হচ্ছে গণভোটটা, এই গণভোটটা আর ওই যে কোনো নির্বাচনী যে গণভোট, দুটো তো সেম না। আপনি দুটোকে সেম করে দেখছেন কেন? আর ঐক্যমত কমিশনের ব্যাপারে আজকে আমরা শেষমেশ একটা ডিসিশন হয়তো চলে আসবো, আর না হলে হয়তো আবার আলাপ আলোচনার ফার্দার ডিসকাশনের সুযোগ হয়েছে। কিন্তু ঐক্যমত কমিশনকে নাকচ করার কোনো সুযোগ আমার নাই, কারণ ঐক্যমত কমিশনে আপনারা রাজনৈতিক দলগুলো সবগুলো গেছেন, গিয়ে সেখানে কিছু বিষয় সম্পর্কে একমত হয়েছেন। এইটাকে যদি আপনি বলেন যে মন খুশি করার ঐক্যমত কমিশন বা এ ধরনের কিছু না, এখানে কনস্টিটিউশন নিয়ে সিরিয়াস ডিসকাশন হচ্ছে, ডিবেট হচ্ছে, এগুলো বাংলাদেশের মানুষজন দেখতেছে। বাংলাদেশের মানুষজনকে আপনি মানে তারা কিছু বুঝে না, স্টুপিড গাধা মনে করলে চলবে না। বাংলাদেশের মানুষজন কিন্তু দে আর ভেরি মাচ স্মার্ট। আপনি দেখে থাকবেন এখন অনেকেই বলে যে বাংলাদেশের মানুষকে এগুলো বুঝে, পিআর বুঝে, বাংলাদেশের মানুষকে উচ্চকক্ষ বুঝে, অবশ্যই বুঝে। বাংলাদেশের মানুষ যদি না বুঝতো আপনি অভ্যুত্থানের পরপর দেয়ালে দেয়ালে সংস্কারের কথা লেখা থাকতো না। তারা সংস্কারে বুঝে না? অবশ্যই বুঝে, নাকি তাহলে তো তারা বিচার সংস্কারের কথা বলতো না। বাংলাদেশের মানুষজনকে ছোট ভাবা বন্ধ করতে হবে। বাংলাদেশের মানুষজন, আপনি চায়ের দোকানে, আচ্ছা চায়ের দোকানের লোকটা কি বুঝে? চায়ের দোকানের লোকটা বুঝে যে আমাকে কিংবা আমার পরিবারের কাউকে রাতের অন্ধকারে তুলে নিয়ে যাওয়া যাবে না, কোনো পুলিশ এসে কিংবা কোনো এজেন্সির লোক এসে গুম করবে না, খুন করবে না। এইটা করার জন্য কি প্রয়োজন সেটা ওই বাংলাদেশের চায়ের দোকানের লোকটা বুঝে। বাংলাদেশের মানুষজনকে স্টুপিড মনে করা আমাদের রাজনৈতিক দলের নেতাদেরকে বন্ধ করতে হবে। জি, ধন্যবাদ কৃষিবিদ হাসান জাফর। তুহিন, আপনার কাছে একটা প্রশ্ন থাকবে। প্রশ্ন হচ্ছে আগামী নির্বাচনে পরিচ্ছন্ন তরুণ ভোটারদেরকে বিএনপি প্রাধান্য দিতে চাইছে, তো সেক্ষেত্রে অনেক সিনিয়র নেতাকর্মী বাদ পড়তে পারেন প্রার্থী তালিকা থেকে। জি, তো সেক্ষেত্রে আসলে দলের সাথে সিনিয়র নেতাকর্মীদের একটা দূরত্ব তৈরি হবে কিনা সেই প্রশ্নটা থাকবে, কিন্তু সেই প্রশ্ন নিয়ে আমরা ফিরবো বিরতির পর। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। বিরতির পর স্বাগত, দেখছেন নিউজ 24, চলছে মধ্যপ্রদেশ ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আমাদের হাতে সময় একদম কম, কিন্তু তারপরেও আমাদের কাছে প্রশ্ন অনেক বেশি। আমরা একটু ফারুক হাসান আপনাকে দিয়ে শুরু করি। এনসিপির সঙ্গে বা নুরু দেশের বাইরে থেকে ফিরে এনসিপি নেতাদের সম্পর্কে এত কিছু বলা, এত বিস্ফোরক মন্তব্য করা কেন শুরু করেছেন, নাম্বার 1। এবং নাম্বার 2 হচ্ছে সেফ এক্সিট ইস্যু নিয়ে এনসিপি নাহিদ ইসলাম তিনি কথা বলেছেন, সেই বিষয়ে আপনাদের মন্তব্য। বিস্ফোরক মন্তব্যগুলো কি কি আমি আসলে জানি না। আমি দেখেছি এনসিপি নেতাদের সম্পর্কে নুরু বলেছেন যে তাদের অহমিকা দেখলে মনে হয় তারা সরকার গঠনের দ্বার প্রান্তে রয়েছেন। টেলিভিশনের মালিক হওয়া নিয়ে তিনি মন্তব্য করেছেন, এরকম নানাবিধ মন্তব্য করেছে। আপনারা তো আসলে জোটে যাওয়ার কথা ছিল, তাহলে আপনারা কেন তারা একে অন্যের সঙ্গে বিবাদে জড়ানোর চেষ্টা করছেন? না দেখুন, এখানে বিবাদের কিছু নেই। আমাদের সভাপতি জনাব নুরুল হক নূর যে বিষয়গুলো সামনে নিয়ে আসছেন প্রত্যেকটা ট্রু,
এই যে যেমন ধরেন এনসিপি প্রতিনিয়ত মানে বিএনপি জামাতকে ব্লেম করে যে বিএনপি জামাত প্রত্যেকটা অফিস আদালত বা বিভিন্ন জায়গায় ভাগ বাটোয়ারা করে খাচ্ছে ইত্যাদি ইত্যাদি। ইভেন দেখেন কালকে সম্ভবত দুটো নতুন গণমাধ্যমকে লাইসেন্স দেওয়া হয়েছে, মানে চ্যানেলকে, টিভি চ্যানেল। যাদেরকে দেওয়া হয়েছে তারা কারা? তারা তাদের পার্টিরই মেম্বার। এখন আমার প্রশ্ন সেখানে না তাদের পার্টি আমাদের পার্টি হোয়াট এভার, যারাই মানে পাক যোগ্য হলে পেতে কোনো আপত্তি নেই। এখন প্রশ্ন হচ্ছে যে ব্যক্তিটি আসলে টিভি চ্যানেলের মালিক হয়েছেন গতকালকে, সেই ব্যক্তিটিকে একটি গণমাধ্যম জিজ্ঞেস করেছিল যে এই যে আপনি একটি টিভির মালিক হয়ে গেলেন একটা রিপোর্টার থেকে, উনি কিন্তু একটা রিপোর্টার ছিলেন একটা পত্রিকার, সেই রিপোর্টার থেকে আপনি টিভির মালিক হয়ে গেলেন, এখন এই যে একটা বিশাল প্রতিষ্ঠান এটা চালাবেন কিভাবে? সে স্পষ্ট করে বক্তব্য দিয়েছে যে আমাদের কাগজপত্র এখনো রেডি হয় নাই, কাগজপত্র চূড়ান্ত হতে আমাদের আরো বছরখানেক সময় লাগবে এবং আমাদের সাথে ডোনার রয়েছে। বক্তব্যটা এভাবে আসছে। এখন আমার প্রশ্ন, যে টিভির লাইসেন্স পাওয়ার পরেও কাগজপত্র চূড়ান্ত হয় নাই, দ্যাট মিনস কাগজপত্র চূড়ান্ত না হওয়া সত্ত্বেও আপনি তাকে টিভির লাইসেন্স পর্যন্ত দিয়ে দিয়েছেন, দ্যাট মিনস সরকার আপনার, সবকিছু আপনার, আপনি চাইলে আপনার দলকে লাইসেন্স দিবেন, টিভি দিবেন, প্রতিষ্ঠান দিবেন, অমুক দিবেন, তমুক দিবেন। এগুলোতে আমাদের খুব একটা মাথা ব্যথা ছিল না। যখন তারা অস্বীকার করে যে আমরা পাওয়ার পার্টি না, আমরা রুলিং পার্টি না, আমাদের দল সরকারে নেই ইত্যাদি ইত্যাদি, তখনই প্রবলেমটা ক্রিয়েট হয়। আরে ভাই তুমি সরকারে আছো, জি মানে একবার বোল্ডলি বলে দাও যে হ্যাঁ আমরা পাওয়ারে আছি, আমরা রুলিং পার্টি। তো তাহলে তারা পাওয়ারে ছিল বলেই কি আপনারা তাদের সঙ্গে জোট করতে চেয়েছিলেন? আমি প্রশ্নটা করতে চাই, তাহলে তারা পাওয়ারে ছিল বলেই কি আপনারা তাদের সঙ্গে জোট করতে চেয়েছিলেন বা তারা আপনাদের সঙ্গে জোট করতে চেয়েছিল? না, বিষয়টা আসলে জোট তাদের সাথে করা বা আমাদের সাথে করা বিষয়টা এমন না। এটা আসলে আমাদের দুটি দল একই অ্যাঙ্গেল থেকে একই মিশন নিয়ে সমসাময়িক সময়ে কিন্তু আমরা প্রতিষ্ঠা লাভ করেছি বা আমাদের রাজনৈতিকভাবে আমাদের উত্থান। সেই জায়গা থেকে দেশের মানুষ মনে করে যে এই তারুণ্যের যে শক্তিগুলো রয়েছে এই শক্তিগুলো বিচ্ছিন্ন না থেকে এরা যদি ইউনাইটেড হয়, একটা জায়গায় আসতে পারে, তাহলে দেশ ও জাতির কল্যাণে ভালো একটা ভূমিকা রাখতে পারবে। সেই জায়গা থেকে আমরা আসলে নট অনলি এনসিপি, এখানে আরো তারুণ্যের যে রাজনৈতিক দলগুলো রয়েছে, মানে তারুণ্য ভিত্তিক বা তারুণ্যের কে বেস করে যে পলিটিক্যাল পার্টিগুলো আপনার গঠন হয়েছে, সেই দলগুলোর সাথেও আমাদের আলোচনা চলছে এবং চলমান। সেই জায়গা থেকে আমরা মনে করি তারুণ্যের শক্তিগুলোকে আলাদা আলাদা না রেখে, বিচ্ছিন্ন না রেখে আমরা যদি একটা জায়গায় নিয়ে আসতে পারি, তাহলে জনগণের জন্য আগামীতে দেশ ও জাতির কল্যাণে আমরা ভালো একটা ভূমিকা রাখতে পারবো। সেই জায়গা থেকে আমরা এনসিপি সহ অন্যান্য দলগুলোর সাথে আমাদের আলোচনা এখনো চলমান রয়েছে। আলোচনা যে বন্ধ হয়েছে বিষয়টা এমন নয়। আরেকটি বিষয় আপনি এখানে প্রশ্ন করেছেন, এই যে সেফ এক্সিট। দেখেন তাদের পার্টির প্রধান নাহিদ ইসলাম কিছুদিন আগে একটা বিস্ফোরক মন্তব্য করেছেন যে অনেক উপদেষ্টার গোমর তিনি ফাঁস করে দেবেন, অনেক উপদেষ্টা ইতিমধ্যে অনৈতিক বেআইনি কার্যক্রমের সাথে জড়িত, করাপশনের সাথে জড়িত ইত্যাদি ইত্যাদি, এই বিষয়গুলো তিনি গণমাধ্যমে পরিষ্কার মানে বলেছেন। এখন নাহিদ ইসলামের এই বক্তব্যের মাধ্যমে আমি দুটো বিষয় খুঁজে পেয়েছি। এক, তারা সরকারকে এখন চাপ দেওয়ার চেষ্টা করছে। কেন? কারণ বিগত 8 থেকে 10 মাস এই সরকার তাদের কথা অনুযায়ী চলেছে। যখনই সরকার যখনই সরকার নির্বাচনমুখী হয়েছে, নির্বাচনের জন্য সরকার একটা রোডম্যাপ দিয়েছে, তখনই তারা এই সরকারকে এক প্রকারের প্রেসারে রেখে যাতে সরকার তাদের কথা অনুযায়ী চলে, এই জন্য সরকারকে চাপ দেওয়ার লক্ষ্যে এই কথাগুলো বলছে। এখন ধরে নিলাম নাহিদ ইসলাম জানে, শেষ 30 সেকেন্ড, নাহিদ ইসলাম যদি জেনে থাকে যে অনেক অ্যাডভাইজার দুর্নীতির সাথে জড়িত, তাহলে নাহিদ ইসলাম একটা দলের প্রধান হয়ে সে যদি সত্যিকার অর্থে জনগণের কল্যাণে রাজনীতি করে থাকে, নাহিদের উচিত হবে আজকেই প্রকাশ করা কোন কোন উপদেষ্টা কারাপ্টেড, অনৈতিক বেআইনি কাজের সাথে জড়িত। আর এটা যদি নাহিদ করতে ব্যর্থ হয়, তাহলে নাহিদের পার্টি আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, কোনো পার্থক্য থাকবে না। হাসিনা বারবার বলতেন যে আমি কিন্তু তোমাদের সবার আমলনামা জানি, একবারে পরিষ্কার থাকবেন আওয়ামী লীগ এনসিপির মধ্যে কোনো। ওনাকে শেষ করান, তারপর আমি বলবো। জি জি, ধন্যবাদ। আপনি শুরু করেন। আপনার শেষ হয়েছে? তাহলে আমি বলতে পারি। জি জি, একটু দ্রুত, সময় খুব কম। জি না, উনি তো আসলে অনেক কথা বলে ফেললেন, আমি আর কি বলবো। উনি পত্রিকার লাইসেন্স নিয়ে বলেছেন যে টিভি লাইসেন্স নিয়ে বলেছেন যে এখানে এনসিপির একজন পেয়েছে, এটার সাথে যুক্ত আছে। তা আসলে এটা ইতিমধ্যে গোলাম মুর্তজা সাহেব সহ আরও অনেকে এটা আনসার করেছেন যে আসলে এর পূর্বে যতগুলো টিভি লাইসেন্সগুলো লোকজন পেয়েছে তাদের অনেকে আসলে ব্যবসায়ী শ্রেণী ছিল, কেউকে দেখা গেছে যে বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে। তো সেই জায়গা থেকে যদি একজন সাংবাদিক পায় তাহলে সেটাকে পজিটিভলি দেখা উচিত বলে তিনি লিখেছেন। আমার জায়গা থেকে উনি যে এই প্রশ্নটা অবতারণা করেছেন যে কাগজপত্র বাকি আছে, এটা আসলে কোনো লজিক না। আপনি নিজে মিডিয়ার সাথে জড়িত, আপনি জানেন যে একটা টিভি লাইসেন্স শুধু পেয়ে গেলে হয় না, এটার সাথে আরও ফ্রিকোয়েন্সি টেস্ট সহ আরও অনেকগুলো কাজপত্র থাকে। তো ফলে এটা কাগজপত্র থাকলে আপনাকে দেখতে হবে যে এই লাইসেন্সিংয়ের ব্যাপারে এখানে কি কোনো অনৈতিক অবস্থা আছে কিনা, এখানে কোনো ইলিগালিটির আশ্রয় নেওয়া হয়েছে কিনা, আপনাকে সেটা দেখতে হবে। সেটা না দেখে যদি আপনি খালি কে কী করছে এটা দেখা উচিত না। আপনি ধরেন সিম্পল হিসাব বলি, আপনার অনেকগুলো পত্রিকা আছে যেগুলো 5ই আগস্টের পরে নতুন প্রকাশক পেয়েছি, নতুন সম্পাদক পেয়েছি, সেগুলো নিয়ে কি ওনারা আলোচনা করেছেন? কখনো আলোচনা করবেন না। দ্য পিপল নামে একটা পত্রিকা আছে, যিনি বিএনপির মোস্ট প্রবাবলি ভাইস চেয়ারম্যান জনাব আসাদুজ্জামান রিপন সাহেব বোধহয় এটার সম্পাদক কিংবা প্রকাশক, এটা নিয়ে কি ওনারা কোনো প্রশ্ন তুলেছেন?
প্রশ্ন তুলেন নাই। আপনি কালবেলার প্রকাশক, আপনি জানেন যে একটু আমি শেষ সংক্ষেপে করি, বলতে হবে। কারণ ওনাকে তো অনেকখন সময় দিয়েছেন, আমাকে একটু বলতে দেন। আমার একদম সময় কম, আমি আপনি বুঝতে পেরেছি, না বললে মানুষজন আসলে ক্লিয়ার হবে না। উনি তো অসংখ্য তীর নিক্ষেপ করেছেন। কালবেলারও সম্পাদক না, প্রকাশক পরিবর্তন হয়েছে। তিনি কোন রাজনীতির সাথে জড়িত সেটা কি আপনি জানেন? তারপর আপনি যখন বললেন যে এই যে নেক্সট টিভির কথা আসলেও, নেক্সট টিভিতে যে একজন বিএনপির যিনি সাংসদ ছিলেন, সাবেক সাংসদ, তার পুত্র যিনি বর্তমান সৌদি আরব বিএনপি সভাপতি হিসেবে কর্মরত আছেন, তো তার কথা কি আমরা কোনো মিডিয়াতে দেখেছি? দেখি নাই। ফলে এখন ওনারা, এবং আইপিটিভি হিসাবে চেঞ্জ টিভি নামে একটা পত্রিকা বা টেলিভিশন আসতে যাচ্ছে মোস্ট প্রবাবলি, লাইসেন্সিং এর ব্যাপারেও আমরা এটাও মিডিয়াতে দেখেছি। তারা কার সাথে জড়িত বা তারা কোন রাজনৈতিক দলের সাথে জড়িত এই সম্পর্কে আমরা জানি। তো ফলে এগুলো বলে আসলে লাভ নাই। এই ধরনের কথা বলে ছাত্রদেরকে, এনসিপিকে টার্গেটেড, মানে এই যে এখন উনি মাত্র বললেন যে আওয়ামী লীগের সাথে এনসিপির কোনো পার্থক্য থাকবে না। চিন্তা করেন, একটা রাজনৈতিক, মানে এনসিপি একটা নতুন রাজনৈতিক দল যেটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে উঠেছে, আর আওয়ামী লীগ যারা ওই গণঅভ্যুত্থানের পরাজিত শক্তি, ফ্যাসিবাদী শক্তি, গত 15 বছর ধরে উনাকেও জেলে নিছে। উনি জানে না? উনাকেও জেলে নিছে, ওনাকেও হচ্ছে গিয়ে টর্চার করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, গুম খুন করেছে, প্রায় 2000 মানুষকে কোন যুদ্ধ অবস্থা ব্যতীত হত্যা করেছে। সেই আওয়ামী লীগের সাথে উনি এনসিপি কে ইকুয়েট করতেছেন। এই যদি হয় উনার রাজনৈতিক বোধ বুদ্ধি, তাহলে আমি আর এখানে মানে আনসার দেওয়ার আর কোনো মুখ নাই। জি, আপনি আমার সব আলোচনা জিজ্ঞেস করতে পারেন। আমি একদম শেষ মুহূর্তে আছি, শেষ করব একেবারে। তুহিন ভাই, একদম এক কথায় দুই কথায় জানতে চাই যে আসলে বিএনপির গণভোট নিয়ে এবং নির্বাচন নিয়ে কতখানি আশাবাদী? না না, আমরা একদম খুব দ্রুত, অল্প সময় শেষ করতে হবে। পুরোপুরি আশাবাদী, কারণ জাতীয় ঐক্যমত্য কমিশন বা এই সরকারের যে স্টেপ অবশ্যই ভালো দিকে যাচ্ছে, এবং দীর্ঘ ডিবেটের পরে তো অনেকগুলো বিষয়ে ন্যাশনাল কনসেনসাসে আসছে, ঐক্যমত হয়ে গেছে মনে করি। দু একটি বিষয় যদি থাকে, দ্বিমত থাকে, সেগুলো সরকার সিদ্ধান্ত নিয়ে ফেলুক। আমরা তিনজন তিনমতেও সরকার যদি সেই সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্তের প্রতি সর্ব অবিচল থেকে আমরা গণতান্ত্রিক বাংলাদেশ এবং নতুন বাংলাদেশ যেটা বলি আমরা, সেইভাবে আমরা এগিয়ে যাব। ধন্যবাদ। সাধারণ মানুষ আসলে রাজনৈতিক যে বিষয়গুলি আছে বা রাজনীতির যে খুঁটিনাটি আছে সেগুলোর ভেতরে যেতে চায় না। সাধারণ মানুষ চায় যে আসলে একটা সুন্দর সুষ্ঠু গণতান্ত্রিক দেশ, যেখানে আসলে নিজের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার থেকে শুরু করে সব ধরনের অধিকার আসলে সাধারণ মানুষ পাবেন, সুযোগ সুবিধা, মৌলিক সুবিধাগুলো তারা আসলে নিশ্চিত করতে পারবেন। এই ছিল আজকের মতো, শেষ করছে এখানেই। রবি থেকে বৃহস্পতি রাত 9টা থেকে 10টা দেখুন মধুমতি ব্যাংক পিএলসি, নতুন বাংলাদেশ। শুভরাত্রি।